আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আর প্রত্যেক দিনের মতন শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার, তোমাদের আপন পরিবার, ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং 3টি ঘটনার লেন্থি দারুণ একদম, যাকে বলে 3টি ঘটনা আজকে কী নিয়ে আছে আমি একটুখানিও বলবো না, বলে স্পয়লার দেবো না। তোমরা থাম্বনেল দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবে, বাট তার বেশি আমি কিছু বলছি না। আর আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, চুপটি করে বসেও পড়েছো। আর একটা কথা, আমরা মোটামুটি 1 লক্ষ সদস্যের কাছাকাছি পৌঁছে গেছি, আর মোটামুটি 1,500 মতন দরকার। তো আমি জানি যে তোমরা চাইলে 7 দিন কেন 2 দিনেই করে দিতে পারবে, আর আমি সেটা এক্সপেক্ট করব। তোমরা যারা যারা ঘটনা শোনো কিন্তু এখনও এই পরিবারে যুক্ত হওনি, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের এই অ্যাচিভমেন্টে পৌঁছে দাও, যাতে আমরা খুব আনন্দের সাথে আরও এই এপিসোডটাকে আর এই পরিবারটাকে চালিয়ে যেতে পারি। তো আর একদম কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। নমস্কার অমিতদা, কেমন আছো? আমি প্রিয়ব্রত অধিকারী। আমি তোমার অনেক বড় একজন শ্রোতা। প্রতিদিন রাতের বেলা তোমার মুখে ঘটনা না শুনলে আমার ঘুমই আসে না। আজ আমি আমার জীবনের এমন একটা ঘটনা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই, যেটা মনে পড়লে এখনও বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের, ডিসেম্বর মাসের শেষ দিক। সে সময় আমি কয়েকদিনের জন্য আমার মাসির বাড়িতে গিয়েছিলাম। মাসির বাড়ি ছিল হাসনাবাদ থানার কাছাকাছি একটা গ্রামে। ছোটবেলা থেকেই সেখানে গেলে একটা বিশেষ জায়গার গল্প শুনতাম। গ্রামের একটু বাইরে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। বহু বছর আগে সেই বাড়িতে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের বয়স্ক মানুষরা বলতো সন্ধ্যের পর ওই বাড়ির আশেপাশে যাওয়া ভালো নয়। কেউ কেউ দাবি করত তারা সেখানে কান্নার শব্দ শুনেছে, কেউ বলেছে পায়ের নূপুরের শব্দ শুনেছে, আবার কেউ কেউ বলেছে জানলার ফাঁক দিয়ে অদ্ভুত ছায়া ঘুরে বেড়াতে দেখেছে। ছোটবেলা থেকেই এসব গল্প শুনে জায়গাটা নিয়ে আমার কৌতূহল ছিল প্রবল, কিন্তু কখনো সেখানে যাওয়ার সাহস হয়নি। সেই বছর আমার সঙ্গে ছিল পার্থ, ও আমার মাসির গ্রামেরই ছেলে। বয়সে আমার কাছাকাছি, খুব সাহসী ছিল। এক বিকেলেও বলল, দাদা আজ চল না, জমিদার বাড়িটা ঘুরে দেখে আসি। প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু মনের ভেতর লুকিয়ে থাকা কৌতূহলটা শেষ পর্যন্ত ভয়কে হারিয়ে দিল। বিকেল 4টার দিকে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। শীতের বিকেল, চারপাশে কুয়াশার হালকা পরত, মাঠের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বইছে। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছালাম সেই জমিদার বাড়ির সামনে। প্রথম দেখাতেই জায়গাটা দেখে শরীরের ভেতর একটা অস্বস্তি তৈরি হলো। বিশাল সিংহ দুয়ারের অর্ধেক ভেঙে পড়ে আছে। গেটের লোহার অংশ মরিচা জমে লালচে হয়ে গেছে। ভেতরে ঢুকতেই মনে হলো যেন আমরা অন্য এক জগতে পা রেখেছি। চারপাশে এত নীরবতা যে নিজের শ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। বাড়িটা বিশাল, 4 তলা সমান উঁচু, কিন্তু বহুদিনের অবহেলায় জায়গাটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও ফাটল দেখা গেছে, কোথাও ছাদ ভেঙে পড়েছে। উঠোনের মাঝখানে দাঁড়িয়েছিল সেই বিখ্যাত লিচু গাছ। গাছটা এতটাই বড় ছিল যে আমি জীবনে তেমন গাছ আর কখনো দেখিনি। মনে হচ্ছিল কয়েকশো বছরের পুরনো। গাছটার নিচে দাঁড়াতেই হঠাৎ শরীরটা ঠান্ডা হয়ে গেল, অথচ চারপাশে তেমন ঠান্ডা ছিল না। আমি পার্থকে বললাম, এখানে এত ঠান্ডা লাগছে কেন? পার্থ হেসে বলল, এই গাছটার নিচে দাঁড়ালে সবাই এমনটাই বলে। ওর কথাটায় হাসলাম বটে, কিন্তু মনের ভিতর অস্বস্তিটা আরও বাড়তে লাগলো। গাছের পাশেই ছিল একটা ভাঙাচোরা কালী মন্দির। একসময় হয়তো খুব সুন্দর ছিল, এখন শুধু ভাঙা দেওয়াল আর শ্যাওলা জামা পাথর পড়ে আছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো
কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। চারপাশে চোখ ঘুরিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমরা এগিয়ে গেলাম বাড়ির পেছনের দিকে। সেখানে ছিল বড় একটা পুকুর, পুরো পুকুর পানায় ঢাকা, জলের কোনো নড়াচড়া নেই, অদ্ভুত এক স্থিরতা। সেই সময় আচমকা পুকুরের মাঝখান থেকে একটা বুদবুদ উঠল, তারপর আরেকটা, তারপর আবার সব শান্ত। আমি ভেবেছিলাম হয়তো মাছ, কিন্তু কেন জানি না, দৃশ্যটা দেখে শরীর কেমন যেন শিউরে উঠল। আমরা কিছুক্ষণ পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ঠিক তখনই ওপরতলা থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন বিশাল ভারী কিছু একটা মেঝের ওপর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। শব্দটা এত জোরে হয়েছিল যে আমরা দুজনে চমকে উঠলাম। আমি মাথা তুলে তাকালাম, সব জানালা বন্ধ, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। পার্থ বলল, চলো দেখি। ভয় লাগছিল, কিন্তু কৌতূহলও কম ছিল না। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। সিঁড়িগুলো ভাঙাচোরা, প্রতিটা ধাপে পা রাখলেই কড়মড় শব্দ হচ্ছিল। দোতলায় পৌঁছে দেখি চারপাশে ধুলো আর মাকড় সারজাল। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি, অথচ গ্রামের লোকজন বলেছিল ওপরের তলায় নাকি কিছু লোক থাকে। আমরা আরও ওপরে উঠলাম। 3 তলায় পৌঁছানোর পর হঠাৎ একটা পচা গন্ধ নাকে এলো। এমন গন্ধ আমি আগে কখনো পাইনি, যেন বহুদিনের পুরনো কিছু পচে আছে কোথাও। আমি নাক চেপে ধরলাম। পার্থ অস্বস্তিতে মুখ কুঁচকে ফেলল। ঠিক তখনই ওপরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো কেউ হাসছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বুঝলাম ওটা স্বাভাবিক হাসি নয়, একটা তীক্ষ্ণ ঠান্ডা অস্বাভাবিক খিলখিলি শব্দ, যেন দূরে কোথাও দাঁড়িয়ে কেউ আমাদের দেখে হাসছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। পার্থও চুপ হয়ে গেল। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। ওর চোখেও ভয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তারপর যা ঘটল সেটা আজও আমি ব্যাখ্যা করতে পারিনি। 4 তলার দিক থেকে হঠাৎ ভারী বুটের আওয়াজ ভেসে এলো। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমরা সিঁড়ির দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কাউকে দেখা গেল না। অথচ শব্দটা স্পষ্ট, ধাপে ধাপে নিচে নামছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শরীরের লোম খাঁড়া হয়ে গেল। পার্থ ফিসফিস করে বলল, দাদা, কিছু একটা ঠিক নেই। আমি উত্তর দিতে পারলাম না। শব্দটা আরও কাছে আসছিল। মনে হচ্ছিল অদ্ভুত কেউ আমাদের সামনে এসে দাঁড়াবে। হঠাৎ চারপাশের তাপমাত্রা এতটাই কমে গেল যে নিঃশ্বাস ফেললেই ধোঁয়া বেরোতে লাগলো। ডিসেম্বর মাস ছিল ঠিকই, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এমন ঠান্ডা হয়ে যাওয়া সম্ভব নয়। আমার হাত পা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই আমার কানের কাছে খুব স্পষ্ট একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন ফিসফিস করে বলল, যেও না, যেও না। আমি চমকে উঠে চারপাশে তাকালাম। পার্থ একই মুহূর্তে আমার দিকে তাকালো। ওর মুখ দেখে বুঝলাম সেও কিছু শুনেছে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস আমাদের ছিল না। পার্থ হঠাৎ আমার হাত ধরে টান দিল, বলল, পালাও। আমরা দৌড়তে শুরু করলাম। সিঁড়ি বেয়ে নামতে নামতে কয়েকবার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মনে হচ্ছিল আমাদের পেছনে কেউ ছুটে আসছে, যদিও পেছন ফিরে দেখার সাহস হয়নি। দোতলা 1 তলা পেরিয়ে আমরা উঠোনে এসে পৌঁছালাম। তখন প্রায় সন্ধে নেমে এসেছে, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দৌড়ে সিংহদুয়ারের দিকে যাচ্ছিলাম। ঠিক সেই সময় কেন জানি না আমি একবার পেছন ফিরে তাকালাম, আর তারপর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। 4 তলার একটা বন্ধ জানলার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। মানুষের মতো আকৃতি, কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়, যেন কালো ধোঁয়া দিয়ে তৈরি। মুখ দেখা যাচ্ছিল না, শুধু দুটো লালচে জ্বলন্ত বিন্দুর মতন চোখ দেখা যাচ্ছিল। সেগুলো সোজা আমাদের দিকে তাকিয়েছিল। আমি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল
চোখ দুটো আমাকে টেনে নিচ্ছে। পার্থ আমার হাত ধরে টান না দিলে হয়তো আমি সেখানেই দাঁড়িয়ে থাকতাম। আমরা প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলাম। বাড়িতে ফিরে প্রথমে কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু রাতে ঘুমোতে গিয়ে বারবার সেই লাল চোখ দুটো আমার সামনে ভেসে উঠছিল। সারাটা রাত ঠিকমতো ঘুমোতে পারিনি। পরদিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম। তারা বললেন, বহু বছর আগে জমিদার পরিবারের একজন সদস্য নাকি রহস্যজনকভাবে ওই বাড়ির 4 তলায় মারা গিয়েছিলেন। তারপর থেকেই মাঝে মধ্যে মানুষ অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউ কেউ আবার জানলার কাছে ছায়া দেখার কথাও বলেছে। তবে সত্য মিথ্যা জানি না। আমি শুধু জানি সেদিন যা দেখেছিলাম সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। আজও ডিসেম্বর মাস এলেই সেই দিনের কথা মনে পড়ে। মনে পড়ে সেই বিশাল লিচু গাছ, ভাঙা কালী মন্দির, পানা পুকুরের নিস্তব্ধ জল আর অদৃশ্য বুটের শব্দ। সবচেয়ে বেশি মনে পড়ে সেই জ্বলন্ত চোখ দুটো। এত বছর পরেও আমি আর কখনো সেই জমিদার বাড়ির কাছেও যাইনি। আমরা দুজনে আজও বিশ্বাস করি ওই বাড়ির ভেতরে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমার জানা নেই বা আমাদের জানা নেই, হয়তো কোনোদিনও জানতেও পারবো না। কিন্তু জীবনের সেই এক বিকেল আমাকে বুঝিয়ে দিয়েছিল পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার উত্তর সবসময় যুক্তি দিয়ে পাওয়া যায় না। আজ যখন গভীর রাতে একা থাকি আর ডিসেম্বরের ঠান্ডা হাওয়া জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ে, তখন আমার মনে হয় সেই জমিদার বাড়ির 4 তলার অন্ধকার জানলার আড়াল থেকে কেউ যেন এখনো নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে। আর তখনই অজান্তেই শরীরের সব লোম খাঁড়া হয়ে যায়, ঠিক যেভাবে হয়েছিল সেই বিকেলে। তো অমিতদা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। জানি না তোমাদের কেমন লাগবে, তবে ঘটনাটা যখন যখন আমি লিখি তখন আমার হাত কাঁপে। মানুষের জীবনে যে এমন ঘটনাও ঘটতে পারে সেটা আমার সঙ্গে না ঘটলে আমি হয়তো বিশ্বাস করতাম না। যাই হোক, তোমার কেমন লেগেছে জানিও, ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। আমাদের এখানে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। নমস্কার অমিতদা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আচ্ছা, আসাম গুয়াহাটির পাণ্ডু এলাকা শুনেছো তো নামটা? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটা প্রাচীন জনপদ বলতে পারো। দিনের আলোয় এই জায়গাটা যতটা সুন্দর না, রাতের আলোতে কিন্তু বিষয়টা ততটা সুন্দর না। নদীর বিস্তীর্ণ জলরাশি, দূরে সবুজ পাহাড় আর পুরনো রাস্তাগুলোর মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস, সব মিলিয়ে পাণ্ডু যেন এক প্রকৃতির অপূর্ব উপহার। কিন্তু এই সুন্দর জায়গাটিরই একটি অন্ধকার দিক রয়েছে, যার কথা স্থানীয় মানুষ আজও ফিসফিস করে বলে, বিশেষ করে বর্ষার গভীর রাতে যখন আকাশে কালো মেঘ জমে। বহু বছর ধরে সেই রাস্তা দিয়ে অসংখ্য রহস্যময় ঘটনা প্রচলিত আছে। কেউ বলে সেখানে অশরীরীর বাস, কেউ বলে কোনো অভিশপ্ত আত্মা আজও নাকি মুক্তি পায়নি। তবে এইসব গল্পের সত্যতা নিয়ে কেউ নিশ্চিত না হলেও অরূপ নামের এক যুবকের জীবনে ঘটে যাওয়া ঘটনাটা আজ পাণ্ডুর মানুষের মনে আতঙ্কের ছাপ ফেলে রেখেছে। অরূপ ছিল সাধারণ একজন যুবক, বয়স 26-এর বেশি না। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। সাহসী এবং যুক্তিবাদী স্বভাবের জন্য এলাকায় তার পরিচিতি ছিল। ভূতপ্রেত, অলৌকিক শক্তি কিংবা অশরীরী আত্মা, এসব বিষয়ে তার কোনো বিশ্বাস ছিল না। সে সবসময় বলতো মানুষের ভয় থেকেই ভূতের জন্ম হয়। কিন্তু জীবনের এক বর্ষার রাত তার সমস্ত বিশ্বাস, যুক্তি এবং আত্মবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল জুলাই মাসের শেষ দিকে। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যের পর কিছুটা কমলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবার আকাশ কালো হয়ে উঠেছিল। সেদিন অরূপ তার বন্ধু
সৌম্যর বাড়িতে গিয়েছিল। অনেকদিন পর দেখা হওয়ায় গল্প করতে করতে সময় কেটে যায়। যখন ঘড়ির দিকে তাকাই তখন রাত প্রায় 11:30। সৌম্য তাকে থেকে যেতে বলেছিল। বাইরে তখন বজ্রপাত শুরু হয়েছে, কিন্তু অরূপ হেসে বলেছিল এতটুকু বৃষ্টিতে সে ভয় পায় না। তারপর মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রথম দিকে রাস্তা ফাঁকাই ছিল। বৃষ্টির কারণে লোকজন আগেই ঘরে ঢুকে পড়েছিল। অরূপ ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছিল। রাস্তার একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে ঢালু হয়ে নেমে গেছে ঝোপঝাড় আর দূরে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ জলরাশি। বাতাসে নদীর কাঁচা গন্ধ ভেসে আসছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি অন্ধকার আকাশকে এক মুহূর্তের জন্য আলোকিত করে আবার সবকিছু গিলে ফেলেছিল কালো অন্ধকার। রাত যত গভীর হচ্ছিল ততই পরিবেশ কেমন যেন অস্বাভাবিক লাগছিল। অরূপ প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করল আশেপাশের সমস্ত শব্দ যেন হঠাৎ থেমে গেছে। ঝিঝি পোকার ডাক নেই, ব্যাঙের শব্দ নেই, এমনকি বাতাসের শব্দ যেন স্তব্ধ। ঠিক তখনই সে দেখতে পেল রাস্তার পাশে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলাটার মাথা নিচু, চুল মুখের উপর ঝুলে আছে। প্রথমে অরূপ ভেবেছিল কোনো গ্রামের মহিলা হয়তো বিপদে পড়েছে। সে গতি কমিয়ে কাছে গেল। মহিলাটি ধীরে ধীরে হাত তুলল। অরূপ মোটরসাইকেল থামিয়ে বলল, আপনার কি কোনো সমস্যা হয়েছে? কোনো উত্তর এলো না। মহিলাটি ধীরে ধীরে রাস্তার অন্য পাশে হাঁটতে শুরু করলো। অরূপ আবার ডাকল, তবুও কোনো সাড়া নেই। তখন বিদ্যুতের তীব্র আলোয় এক মুহূর্তের জন্য চারিপাশ আলোকিত হয়ে উঠল। আর সেই মুহূর্তেই অরূপের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, কারণ সে স্পষ্ট দেখল মহিলার পা মাটিতে স্পর্শ করছে না, যেন কয়েক ইঞ্চি ওপরে ভেসে চলেছেন তিনি। অরূপ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। হয়তো আলো আঁধারির ভুল, হয়তো তার চোখে ভুল দেখেছে। নিজেকে বোঝানোর চেষ্টা করল। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। মুখ এখনো স্পষ্ট নয়, তবে অরূপ অনুভব করল সে দৃষ্টি স্বাভাবিক নয়। তার শরীরের সমস্ত লোম খাঁড়া হয়ে গেল। সে তড়িঘড়ি মোটরসাইকেল স্টার্ট করতে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, ইঞ্জিন কোনোভাবেই চালু হচ্ছে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ। ঘামতে শুরু করলো সে, অথচ আবহাওয়া ঠান্ডা ছিল। ঠিক সেই সময় তার কানে ভেসে এলো এক নারীর কান্না। শব্দটা এত করুণ, এত বেদনা ভরা যে শুনলে যে কারোরও বুক কেঁপে উঠবে। কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, মহিলাটির উৎস বোঝা যাচ্ছিল না। কখনো মনে হচ্ছিল সামনে থেকে আসছে, কখনো পেছন থেকে, আবার কখনো চারপাশ থেকে একসঙ্গে। অরূপ ভয়ে কাঁপতে কাঁপতে চারিদিকে তাকাতে লাগলো। রাস্তা একদম ফাঁকা, কোথাও কেউ নেই, কিন্তু কান্নার শব্দ ক্রমশ জোরালো হচ্ছে। হঠাৎ বাতাস প্রবল বেগে বইতে শুরু করলো। গাছের ডালগুলো অস্বাভাবিকভাবে দুলতে লাগলো। ঠিক তখনই অরূপ অনুভব করলো কেউ তার কাঁধে হাত রেখেছে। হাতটি বরফের মতো ঠান্ডা। ধীরে ধীরে সে পেছনে তাকালো, আর তাকিয়েই তার গলা শুকিয়ে যাওয়ার জোগাড়। সেই সাদা শাড়ি পরা মহিলাটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে। এবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, যেন কোনো মণি নেই। ঠোঁট ফ্যাকাশে, আর মুখে এমন এক হাসি যা কোনো মানুষের হতে পারে না। সেই হাসিতে ছিল যন্ত্রণা, ক্রোধ আর অদ্ভুত এক নিষ্ঠুরতা। অরূপের মনে হচ্ছিল তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। সে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ এভাবে ছিল সে জানে না, হয়তো কয়েক সেকেন্ড, হয়তো কয়েক মিনিট। যখন আবার চোখ খুলল তখন চারিপাশে কেউ নেই। কান্নার শব্দ থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেল নিজে থেকে স্টার্ট হয়ে গেল। অরূপ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায়নি। প্রাণপণে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে যায়। বাড়িতে ফিরে তার জ্বর চলে আসে। 3 দিন সে ঘর থেকে বের হতে পারেনি। রাতে ঘুমোলেই সেই কালো চোখের মুখ দেখতে পেত। কখনো মনে হতো কেউ জানলার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কখনো মনে হতো
ঘরের ভেতরেই কেউ হাঁটছে। তার মা ভেবেছিলেন হয়তো ভয়ের কারণেই এমন হচ্ছে, কিন্তু অরূপ জানত সে যা দেখেছে তা কল্পনা নয়। কয়েকদিন পর যখন সে কিছুটা স্বাভাবিক হলো, তখন গ্রামের কয়েকজন প্রবীণ মানুষের সঙ্গে দেখা করল। তাদের মধ্যে ছিলেন 90 বছরের বৃদ্ধ হরিনাথ কাকু। সব কথা শোনার পর বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, তুই যাকে দেখেছিস তাকে এই এলাকার মানুষ বহু বছর ধরে দেখে আসছে। তারপর তিনি এক পুরনো ঘটনা বললেন। প্রায় 39 বছর আগে এক নববধূ বিয়ের পর প্রথমবার স্বামীর বাড়ি যাচ্ছিলেন। প্রবল বর্ষার রাতে তাদের গাড়ি ওই পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। সবাই বেঁচে গেলেও নববধূটি খাদে পড়ে মারা যান। তার দেহ নাকি সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি, কয়েকদিন পর নদীর ধারে পাওয়া যায়। সেই ঘটনার পর থেকেই এলাকায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গভীর রাতে মানুষ শাড়ি পরা এক মহিলাকে দেখতে পেত। কেউ কাছে গেলে পথ হারিয়ে ফেলত, কেউ অসুস্থ হয়ে পড়ত, আবার কেউ কেউ দাবি করত এই মহিলার কান্নার শব্দ শুনে তারা অজ্ঞান হয়ে গেছে। সত্যি মিথ্যা যাই হোক, পাণ্ডুর সেই পুরনো পাহাড়ি রাস্তা আজও আমার মনে হয় যে রহস্যে ঘেরা। দিনের আলোয় সেখানে গেলে কিছুই অস্বাভাবিক মনে হয় না, কিন্তু রাত নামলেই পরিবেশ বদলে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশের নীরবতা কেমন যেন অস্বস্তিকর লাগে। আর বর্ষার রাতে যখন দূরে ব্রহ্মপুত্রের ঢেউয়ের গর্জন শোনা যায়, তখন স্থানীয়রা এখনও বাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি সবাইকে একটা উপদেশ দেব, কখনো রাস্তার মাঝে কোনো সাদা শাড়ি পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলে তাহলে তাকে উপদেশ দিও না বা তাকে হেল্প করার চেষ্টা করো না, আর করলেও বিবেচনা করে করবে, না হলে আমার মতন তোমরাও এরকম বিপদে পড়তে পারো। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব এই ঘটনাটা শোনার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সেকেন্ড ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। আর কতটা বিশ্বাস করেছো তোমরা জানি না, তবে একটা কথা আমি বারবার বলি, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। নমস্কার অমিতদা, আশা করি তুমি ভালো আছো। আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার জীবনের এই ঘটনাটা তোমাকে লিখে পাঠাবো, কিন্তু যখনই লিখতে বসেছি তখনই সে রাতটার কথা মনে পড়ে গাটা শিউরে উঠেছে। আজ অনেক সাহস করে ঘটনাটা লিখছি। ঘটনাটি 2024 সালের। আমি নিজের চোখে যা দেখেছি সেটাই বলছি। ঘটনাটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতাদের ব্যাপার, কিন্তু আমি জানি সেই রাতে যা দেখেছিলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার তেমন আগ্রহ ছিল না। বাড়িতে সবাই চাইতো আমি পড়াশোনা করি, কিন্তু বই নিয়ে বসলে মন টিকত না। এই নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি হতো। একসময় পড়াশোনা ছেড়ে কাজ শুরু করি। আমাদের এলাকা থেকে বেশ দূরে একটা মুদিখানার দোকানে কাজ পেয়ে যাই। সকাল থেকে রাত পর্যন্ত দোকানেই থাকতে হতো। কাজটা কষ্টের হলেও সংসারের জন্য দরকার ছিল। সেই সময় আমাদের জীবনটা খুব একটা নিয়মের মধ্যে ছিল না। খারাপ কিছু বন্ধুর সঙ্গে মিশে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছিল, তাই পকেটে সবসময় একটা লাইটার আর সিগারেটের প্যাকেট থাকতো। ঘটনাটা ঘটেছিল বর্ষার শেষের দিকে। সেদিন আমাদের মামার বাড়িতে বড় একটা জলসার আয়োজন ছিল। আত্মীয় স্বজন সবাই আসবে। দোকানের কাজ শেষ করেই সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন দুপুরে প্রচুর ভিড় ছিল। একজন কর্মচারীও ছুটি নিয়েছিল, ফলে সব কাজ আমার ঘাড়ে এসে পড়ে। কখন যে রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। দোকানের মালিক হিসেবপত্র গুছিয়ে দিতে দিতে যখন বের হলাম, তখন ঘড়িতে রাত 10:30। বাইরে এসে দেখি রাস্তা প্রায় ফাঁকা।
একটা গাড়িও নেই। কয়েক মিনিট অপেক্ষা করলাম, তারপর বুঝলাম আজ আর কোনো গাড়ি পাওয়া যাবে না। বাধ্য হয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার প্রথম অংশটা বেশ স্বাভাবিক ছিল, মাঝে মাঝে দু একটা মোটর সাইকেল যাচ্ছিল, কিন্তু দোকানে আলো জ্বলছিল। ফোনে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটছিলাম, কিন্তু যত এগোতে লাগলাম ততই রাস্তা নির্জন হতে লাগলো। কিছু দূর পর চারপাশে শুধুই অন্ধকার আর নিস্তব্ধতা। আকাশে তখন মেঘ ছিল, চাঁদের আলো ঠিকমতো আসছিল না। মাঝে মাঝে বাতাসে গাছের ডাল নড়ে উঠছিল, দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তবু আমি বিশেষ কিছু ভাবিনি, কারণ ওই রাস্তা দিয়ে আমি আগেও অনেকবার গিয়েছি। কিন্তু যখন আমাদের নানা বাড়ির কাছাকাছি পুরনো হাই স্কুলটার দিকে পৌঁছতে লাগলাম, তখন হঠাৎ করেই সব কিছু বদলে গেল। আজও সেই অনুভূতিটা ভাষায় বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। বুকের ভেতর একটা চাপা অস্বস্তি তৈরি হলো। কোনো কারণ ছাড়াই মনে হতে লাগলো কিছু একটা ঠিক নেই। আমি গান শুনছিলাম, ঠিক তখনই হঠাৎ ফোনের স্ক্রিন নিভে গেল, গান বন্ধ হয়ে গেল। প্রথমে ভাবলাম চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু চার্জ তো অনেক দিন ছিল। ফোনটা আবার চালু করলাম। চালু হতে কয়েক সেকেন্ড সময় লাগলো, আর সেই কয়েক সেকেন্ডেই যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় ছিল। ফোন চালু হওয়ার পর আমি মাথা তুলে সামনে তাকালাম, আর তখনই দেখলাম তাকে। স্কুলের মেন গেটের সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা। রাতের অন্ধকারে শাড়িটা অস্বাভাবিকভাবে উজ্জ্বল লাগছিল। প্রথমে ভাবলাম হয়তো কোনো মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু তারপর চোখ পড়ল তার পায়ের দিকে। পা দুটো অস্বাভাবিক লাল, যেন রক্তে ভেজা। দূর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবুও দৃশ্যটা স্বাভাবিক লাগছিল না। আমি থেমে গেলাম, কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর দেখলাম মহিলাটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, অদ্ভুতভাবে এগিয়ে আসছে, যেন হাঁটছে না, যেন মাটির উপর ভেসে আসছে। আমার বুকের ভেতর তখন কাঁপুনি শুরু হয়েছে। তবুও নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে হয়তো ভুল দেখেছি, হয়তো চোখের ভুল, হয়তো রাতের অন্ধকারে এমন মনে হচ্ছে। কিন্তু যতই তাকাচ্ছিলাম ততই মনে হচ্ছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। সে সময় হঠাৎ ছোটবেলায় শোনা একটা কথা মনে পড়ল। আব্বা আম্মা বলতেন অশরীরী কিছু থাকলে আগুনকে ভয় পায়, কিন্তু সত্যি কিনা জানতাম না। কিন্তু সেই মুহূর্তে আর কিছু মাথায় আসছিল না। আমি তাড়াতাড়ি পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরালাম। আগুনের ছোট্ট শিখাটা জ্বলে উঠতেই আমি লক্ষ্য করলাম এক অদ্ভুত ঘটনা। মহিলাটা থেমে গেল, তারপর আমি এক পা বাড়াতেই সে এক পা পিছিয়ে গেল। আমি আবার এগোলাম, সে আবার পিছলো, যেন আগুনের আলো থেকে দূরে সরে যেতে চাইছে। আমার শরীরের ভেতর ভয় আর কৌতূহল একসঙ্গে কাজ করছিল। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম, আর মহিলাটাও ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। এভাবে চলতে চলতে সে স্কুলের শেষ প্রান্তে ছোট গেটের কাছে পৌঁছে গেল। তারপর আমার চোখের সামনে গেটের ভেতরে ঢুকে গেল। আমি কয়েক সেকেন্ড হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর সাহস সঞ্চয় করে দৌড়ে সেখানে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। ছোট্ট গেটটা তালাবদ্ধ। শুধু ছোট গেট নয়, বড় গেটেও তালা। চারপাশে উঁচু দেওয়াল, কোথাও ঢোকার কোনো রাস্তা নেই। আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম, তাহলে সে গেল কোথায়? আমি কি ভুল দেখেছি? কিন্তু এত স্পষ্টভাবে ভুল দেখার তো কথা নয়। ঠিক তখনই আমার চোখ গেল স্কুল ভবনের ছাদের দিকে, আর সেখানে যেটা দেখলাম তা আমার ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিল। ছাদের উপর একটা আলো জ্বলছে। আলোটা স্থির নয়, মাঝে মাঝে মিটমিট করছে। আমি নিজেও ওই স্কুলে কিছুদিন পড়েছি, তাই খুব ভালো করেই জানি ছাদে কোনো আলো লাগানো নেই। তাহলে আলোটা কোথা থেকে এলো? আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আলোটার আশেপাশে যেন কারোর ছায়া নড়ছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, হাত কাঁপছিল, বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে নিজের কানেই শুনতে পাচ্ছিলাম।
আমি সিদ্ধান্ত নিলাম আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবো না, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি ঘুরে হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। অনুভূতিটা এতটাই প্রবল ছিল যে আমি থেমে গেলাম। মনে হচ্ছিল কারো দৃষ্টি আমার ঘাড়ের উপর স্থির হয়ে আছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর তখন যা দেখলাম তা আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। সেই সাদা শাড়ি পরা মহিলাটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমাদের মাঝে হয়তো কয়েক হাত দূরত্ব। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, চুলগুলো মুখের উপর ঝুলেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে আমার দিকেই তাকিয়ে আছে। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, তবু জানি না কোথা থেকে সাহস পেলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, কে 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 তুমি? কে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। আবার বললাম, আমাকে আমাকে ভয় দেখাচ্ছ কেন? কে তুমি? তাও কোনো সাড়া নেই। চারপাশে এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম। তৃতীয়বার জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? এবারও কোনো উত্তর এলো না। ঠিক তখনই পাশের একটা বড় গাছ থেকে বিকট শব্দ করে একটা মোটা ডাল ভেঙে মাটিতে পড়ল। শব্দটা এত জোরে ছিল যে আমি চমকে উঠে সেদিকে তাকালাম, হয়তো 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য। তারপর আবার সামনে তাকালাম আর দেখলাম সেখানে কেউ নেই, একদম কেউ নেই। সেই মহিলা যেন বাতাসে মিলিয়ে গেছে। চারপাশে খোলা রাস্তা, লুকোনোর কোনো জায়গা নেই। আমি পাগলের মতন এদিক ওদিক তাকাতে লাগলাম। রাস্তার ধারে, গাছের আড়ালে, স্কুলের গেটের পাশে, কোথাও না, যেন কোনোদিন ছিলই না। তখন প্রায় রাত 12টা। আমার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গিয়েছিল। হাঁটু কাঁপছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ব। আমি কাঁপতে কাঁপতে ফোন বের করলাম। সৌভাগ্যবশত ফোন তখন কাজ করছিল। বন্ধুদের ফোন করলাম, ওরা তখন জলসায় ছিল। ফোন ধরতেই আমি কাঁপা গলায় সব ঘটনা বললাম। প্রথমেই ওরা বিশ্বাস করেনি, কিন্তু আমার গলার অবস্থা শুনে বুঝতে পারল আমি সত্যিই ভয় পেয়েছি। ওরা বলল যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে থাকতে। তারপর কয়েকজন বন্ধু মোটর সাইকেল নিয়ে রওনা দিল। সেই 10-15 মিনিট আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল। মনে হচ্ছিল চারপাশের অন্ধকার থেকে কেউ আমাকে দেখছে। বারবার মনে হচ্ছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সাহস করে আর ঘুরে তাকাতে পারছিলাম না। অবশেষে বন্ধুদের বাইকের আলো দূরে দেখতে পেলাম। ওরা কাছে আসতেই যেন প্রাণ ফিরে পেলাম। সব ঘটনা আবার খুলে বললাম। তারপর আমরা কয়েকজন মিলে স্কুলের গেটের কাছে গেলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না, না কোনো আলো, না কোনো মহিলা। সব কিছু স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সেদিনের পর থেকে আমি আর কোনোদিনও রাতের বেলা একা ওই রাস্তা দিয়ে যাইনি। আজও যখন ওই স্কুলের পাশ দিয়ে যাই, তখন অজান্তেই বুকের ভেতর একটা অস্বস্তি কাজ করে। যদিও এরপরে কিন্তু আমার সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি। তো অমিতদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আজকের 3টি ঘটনায় কিন্তু একদম 3 রকম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে SK ইসমাইলি, থার্ড কমেন্ট করেছে রিয়া মাটিয়া। 3জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে চিরঞ্জিত বিশ্বাস, কবিতা সরকার, সঙ্গীতা মজুমদার। তারপরে আরও কমেন্ট করেছে অয়ন দাস, মৌসুমী ব্লগস, কার্তিক মণ্ডল। তারপরে আরও কমেন্ট করেছে রাজ দাস, লিখেছে নেম প্লিজ, হ্যালো রাজ। তারপরে কমেন্ট করেছে দীপ মণ্ডল, SK আরাফুল হোসেন, অর্ণব বেরা, রুনা দে লিখেছে পুনর্জন্ম তো বুঝলাম, সেই মন্দির যদি এখন থাকে তাহলে, সেই মায়ের মূর্তি যদি থাকে তাহলে গ্রামের নামটা কি সেটা বললে ভালো হতো, যদি গ্রামের নামটা বলেন। গ্রামের নাম তো আমাকে লিখে পাঠায়নি গো। রাহুল বালা লিখেছে ভাই জিনরাও নামাজ পড়ে? জানি না গো, শুনেছি নাকি পড়ে, মুসলিমরা তো তাই বলে। তারপরে কমেন্ট করেছে নওসাদ মল্লিক, সুদীপ্ত ব্যানার্জি, স্বার্থ সারথী দাস বন্ধু। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, কার্তিক সাহা, লক্ষ্মণ সর্দার,
তারপরে আরও কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, সোমনাথ চরণ, রাজশেখর দাস লিখেছে অমিতদা, আজ আমার বাড়িতে যে দিদি ভাড়া থাকতো তাদের বাড়ির এক আত্মা খুব জ্বালাচ্ছে দিদি আর দিদির বরকে। তারপরে কমেন্ট করেছে রাজশেখর দাস লিখেছে অমিতদা, আজ আমার বাড়িতে যে দিদি ভাড়া থাকতো তাদের নাকি এক আত্মা খুব জ্বালাচ্ছে, তাই নাকি? তারপরে কমেন্ট করেছে সাথী লিখেছে এখন ঘটনা শুনতে একটু রাত হয় তাই আর কমেন্ট করা হয় না। কমেন্ট করবে গো, রাত হলে কী সমস্যা হয়েছে? তারপরে কমেন্ট করেছে রাম টুডু, আকাশ দেবনাথ, শিহাব শাফিরুদ্দিন লিখেছে চলে আসলাম অমিত, কিন্তু দেরিতে ভূতের রাজ্যে গল্প শুনতে, কোনো অসুবিধা নেই। তারপরে কমেন্ট করেছে রাহুল পলমাল। তারপরে কমেন্ট করেছে দেব বিশ্বাস লিখেছে আমার নামটা নিও, হ্যালো দেব। তারপরে কমেন্ট করেছে অর্ণব বালা, গীতা গোস্বামী, স্লেয়ার ক্যান্ড্রা লিখেছে হ্যালো দাদা, তুমি শুধু গল্পই শোনাও, একটু গল্পের সাথে অ্যানিমেশনও বানাও, তবে আরও ভালো হবে। হ্যাঁ, আমাদের তো অ্যানিমেশন চ্যানেল আছে গো, ওটাতে ভিডিও আসছে না ঠিকই, কিন্তু খুব শীঘ্রই সেখানেও ভিডিও আসা শুরু হবে আবার। তারপরে আরও কমেন্ট করেছে সুস্মিতা মণ্ডল লিখেছে হ্যালো দাদা, কেমন আছো? এরকম সুন্দর সুন্দর ঘটনা পরিবেশন করো, আমাদের নামটা নিও একবার, আমার নাম সুস্মিতা। হ্যালো সুস্মিতা। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।